ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের ৫ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একের আইতে বলেছে যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 আর তরলে নিমজ্জিত হলে তার উপর ক্রিয়াশীল প্লবতা W2 হয়, তাহলে ভাষণের শর্ত হবে বি, W1 সমান W2। দুই বলেছে আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম হচ্ছে ঘষা কাঁচ। ৩ অক্সিজেন পরমাণুতে নিউট্রন সংখ্যা, এখানে ৮ হচ্ছে প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, আর 18 হচ্ছে ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে 18 থেকে 8 মাইনাস করে দিলে 10 হবে নিউট্রন সংখ্যা। 4 বলেছে প্রদত্ত কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, সোডিয়াম আর জিঙ্ক দুটোই, তাই ডি। সোডিয়াম আর ক্যালসিয়াম, তাই ডি। এএসি উভয়ই হবে। 5 দিয়েছে ননস্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় টেফলন। 2 দিয়েছে শূন্যস্থান পূরণ। আইতে বলেছে প্রাকৃতিক জৈব পলিমারের একটি উদাহরণ হচ্ছে সেলুলোজ। 2 অক্সিজেন গ্যাস শোষণ করে নীলবর্ণ ধারণ করে এরকম দ্রবণ হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড, বইয়ের 118 পাতায় আছে। 3 দিয়েছে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে, এটা 8। 4 বলেছে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। 5 পেরিস্কোপে দর্পণগুলি বাহুর সঙ্গে 45 ডিগ্রি কোণে নত থাকে। স্তম্ভ মেলানো, এতে পিভিসি হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পলিমার। বিতে আয়তন ইন্টু ঘনত্ব হবে ভর। শীতের সদ্বিম্ব বস্তু সাপেক্ষে অবশিষ্ট ডি। কস্টিক সোডা থেকে হাইড্রোজেন গ্যাস নির্গমন সিলিকন। আর নিউট্রনের আবিষ্কারক হচ্ছে স্যাডউইক। 4 আসি। 4 আয়তে দিয়েছে লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার ঘন সেমি হলে এসআইতে এর মান কত হবে। এইটা লিখবে যে সিজিএস পদ্ধতিতে লোহার ঘনত্ব হচ্ছে 7.8 গ্রাম পার ঘন সেমি, তাহলে এসআইতে ঘনত্ব হবে 7.8 ইন্টু 1000 কিলোগ্রাম পার ঘন মিটার মানে 7800 কিগ্রা পার ঘন মিটার। এসআইতে এর মান হবে। শুধু এইখান থেকে এইটুখানি। 4 2 বলেছে বায়ুর চাপ বলতে কি বোঝায়। বায়ুর চাপ লিখবে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল লম্বভাবে নিজ ওজনের সমান যে বল প্রয়োগ করে তাকেই বায়ুর চাপ বলা হয়ে থাকে, অর্থাৎ বায়ুর চাপ সমান লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল লম্বভাবে নিজের ওজনের সমান যে বল প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। অথবাতে বলেছে বায়ুর চাপ কত মিটার উঁচু জলস্তম্ভের চাপের সমান। বায়ুর চাপ 10.3 মিটার উঁচু জলস্তম্ভে চাপের সমান। 3 বলেছে অসৎবিম্ব বলতে কি বোঝায়। লিখবে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে দ্বিতীয় বিন্দুটিকে ওই বিন্দু উৎসে অসৎবিম্ব বলা হয়। 4 দিয়েছে সংকট কোণ বলতে কি বোঝায়। এইখান থেকে লিখবে যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত রশ্মির আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বেরোয় আপাতন কোণের সেই বিশেষ মানকে মাধ্যমদ্বয়ের সংকট কোণ বলা হয়। অথবাতে বলেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত লেখো। এই যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলি বিবৃত করো। শর্ত হচ্ছে দুটি। এক হচ্ছে আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে এসে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে, আর 2 হচ্ছে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঘন মাধ্যমে আপতন কোণের মান মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। 5 দিয়েছে আইসোবার বলতে কি বোঝায়, উদাহরণ দাও। লিখবে বিভিন্ন মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা সমান তাদের আইসোবার বলা হয়। তাহলে যাদের পরমাণু সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা সমান তাদের পরস্পরের আইসোবার বলা হয়। যেমন হচ্ছে এখানে আয়রন আর এই নিকেল, এই যে পরমাণু সংখ্যাগুলো আলাদা, ভর সংখ্যা 1, এদের প্রত্যেকেরই ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা। 6 দিয়েছে মার্কিউরাস ক্লোরাইডের সংকেত লেখো Hg2Cl2। 7 বলেছে হাইড্রোজেনের উপভেদগুলি কি কি।
লিখবে হাইড্রোজেনের তিনটি রূপভেদ আছে, একটা হচ্ছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, আর একটা হচ্ছে ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। অথবাতে বলেছে যে এক্স হচ্ছে একটা বর্ণহীন গ্যাস, ওয়াই ও বর্ণহীন গ্যাস, দুটো গ্যাসের বিক্রিয়াতে জেড একটা বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হচ্ছে, এক্স ওয়াই জেড কে শনাক্ত করে সমীকরণ দ্বারা সম্পূর্ণ করো। এটা আছে তোমাদের বইয়ের 117 পাতায়। এইটা লিখবে যে বর্ণহীন নাইট্রিক অক্সাইড, তাহলে এখানে আমাদের এক্স হচ্ছে এক্স সমান হচ্ছে NO নাইট্রিক অক্সাইড গ্যাস অক্সিজেনের সংস্পর্শে, তাহলে বর্ণহীন গ্যাস ওয়াই হচ্ছে অক্সিজেন জারিত হয়ে জেড বর্ণের এই যে বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করছে, তাহলে জেড হচ্ছে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে এটা উৎপন্ন হচ্ছে আর এটা হচ্ছে বিক্রিয়াটা। তাহলে বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস অক্সিজেনের সংস্পর্শে জারিত হয়ে বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করছে, আর এই হচ্ছে এই সমীকরণটা দিয়ে দিচ্ছ। 8 দিয়েছে লোহার সঙ্গে জলের বিক্রিয়ার শর্ত এবং সমিত সমীকরণ সহ লেখো। এটা তোমাদের নতুন বইতে নেই, এটা আমি পুরনো বই থেকে, পুরনো যে বিজ্ঞান বইয়ে তোমাদের 8 ক্লাস 8 সেখান থেকে দিয়ে দিচ্ছি। লোহার সঙ্গে বলেছে জলের বিক্রিয়ার শর্ত, এই যে লোহিত তপ্ত আয়রন আর স্টিম, মানে এই যে লোহিত তপ্ত আয়রন এবং স্টিমের বিক্রিয়াতে ফেরোসোফেরিক অক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন হয়, এই বিক্রিয়াটা দিয়ে দেবে। 9 বলেছে কার্বনের তিনটি নিয়তাকার রূপভেদের নাম লেখো। কার্বনের তিনটি নিয়তাকার রূপভেদ হচ্ছে হিরে, গ্রাফাইট, ফুলারিন, এই তিনটে। ওর পরে 10 রয়েছে দুটি গ্যাসীয় জ্বালানির নাম লেখো। দুটি গ্যাসীয় জ্বালানি, এই যে রান্নার গ্যাস এলপিজি আর সিএনজি, এলপিজি আর সিএনজি, এই যে গ্যাসীয় জ্বালানি, এই যে জ্বালানির নাম, অবস্থা গ্যাসীয়, রান্নার গ্যাস এলপিজি আর সংনমিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি। অথবাতে বলেছে উত্তপ্ত জিঙ্কের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া, এটা পুরনো বইয়ের, পুরনো যে বিজ্ঞান বই আছে সেখানে আছে, 155 পাতায় আছে। এই যে জিঙ্কের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া জিঙ্ক অক্সাইড আর কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে লিখবো ZNO আর এখানে কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে। 5 আসি, 5 আইতে বলেছে কি ঘটে সমিত সমীকরণ সহ লেখো। উত্তপ্ত পটাশিয়ামের টুকরো কার্বন ডাই অক্সাইড পূর্ণ গ্যাস জারেতে প্রবেশ করানো হলো। বলেছে উত্তপ্ত পটাশিয়ামের টুকরো, এই যে জ্বলন্ত সোডিয়াম বা পটাশিয়াম, আমাদের এখানে শুধু পটাশিয়ামের বলেছে, তাহলে লিখবে জ্বলন্ত পটাশিয়ামের টুকরো কার্বন ডাই অক্সাইড পূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে পটাশিয়ামকে জ্বলতে দেখা যাবে, আর পটাশিয়ামকে জ্বলতে দেখা যাবে, আর এই বিক্রিয়াটা লিখে দেবে। এই যে জ্বলন্ত পটাশিয়ামের টুকরো কার্বন ডাই অক্সাইড পূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে পটাশিয়ামকে জ্বলতে দেখা যাবে, আর যেহেতু আমাদের পটাশিয়াম বলেছে এই বিক্রিয়াটা লিখে দেবে। এটা কিন্তু পুরনো বিজ্ঞান বইয়ে আছে, তোমাদের নতুন বিজ্ঞান বই এটা দেয়নি, তো এটা লিখে নেবে। আচ্ছা, লিখবে পটাশিয়ামের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়াতে পটাশিয়াম কার্বনেট আর কার্বন উৎপন্ন হচ্ছে, এটা লিখে নেবে। অথবাতে বলেছে স্বচ্ছ চুন জলে ধীরে ধীরে অতিরিক্ত CO2 চালনা করলে প্রথমে ঘোলাটে এবং পরে স্বচ্ছ হয়ে যায় কেন? এই ছকটা লিখে দেবে যে প্রথমে কিছুটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পরিষ্কার চুন জল, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাঠালে স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যায়, আর এই সমীকরণটা দেবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেট আর জল উৎপন্ন হয়, ক্যালসিয়াম কার্বনেট জলে অদ্রাব্য, তাই চুন জল ঘোলা হয়। এবার এই ঘোলা চুন জলের মধ্যে দিয়ে বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বেশিক্ষণ ধরে চালনা করলে ঘোলা চুন জল আবার স্বচ্ছ হয়ে যায়, অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট থেকে দ্রাব্য বাইকার্বনেট উৎপন্ন হয়, আর এই বিক্রিয়াটা দিয়ে দেবে। 2 বলেছে অ্যালুমিনিয়াম চূর্ণ এবং কস্টিক পটাশ দ্রবণে থেকে কিভাবে হাইড্রোজেন গ্যাস পাওয়া সম্ভব শর্তাবলী উল্লেখ করে সমিত সমীকরণ দ্বারা প্রকাশ করো। তো এটা লিখবে যে অ্যালুমিনিয়াম চূর্ণ,
কস্টিক পটাশের দ্রবণ ব্যবহার করতে হবে, মানে অ্যালুমিনিয়াম চূর্ণ হতে হবে আর কস্টিক পটাশটা দ্রবণ হিসেবে ব্যবহার করতে হবে। আর বিক্রিয়াটিকে ত্বরান্বিত করার জন্য হালকা তাপ প্রয়োগ করতে হবে, আর এই বিক্রিয়াটা দিয়ে দেবে। এটা হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনেট লবণ, আর এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, এটা লিখে নেবে। অথবাতে বলেছে হাইড্রোজেন গ্যাস কোন শর্তে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে সমীকরণ দ্বারা প্রকাশ করো। এইটা লিখবে যে সাধারণ উষ্ণতা এবং চাপে হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাস কোনো বিক্রিয়া করে না। রাসায়নিক শিল্পে 200 বায়ুমণ্ডলীয় চাপে আর 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লোহাচূড় অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন ও নাইট্রোজেনের বিক্রিয়াতে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, আর এই বিক্রিয়াটা দিয়ে দেবে। তাহলে শর্ত হচ্ছে 200 বায়ুমণ্ডলীয় চাপ আর 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং লোহাচূড় অনুঘটকের উপস্থিতি, হাইড্রোজেন আর নাইট্রোজেনের বিক্রিয়াতে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। অথবা 3 নম্বরে দিয়েছে যে হাইড্রোজেন সালফাইড আর PH3 মানে হচ্ছে ফসফিন, এই যৌগ দুটি ত্রিমাত্রিক গঠন দেখাতে হবে, মানে একে দেখাতে হবে। এই যে হচ্ছে ফসফিন PH3, এই ছবিটা আঁকবে। ফসফিন PH3 এই ছবিটা আঁকছো, এইভাবে যেভাবে আঁকা আছে এইভাবে আঁকবে। আর হাইড্রোজেন সালফাইড H2S এইটা আঁকছো। তাহলে হাইড্রোজেন সালফাইড এইটা আঁকছো আর ফসফিন হচ্ছে এইটা এঁকে দেবে। এটাকে ত্রিমাত্রিক গঠন বলে। 4 বলেছে হিরে চকচকে দেখায় কেন। লিখবে যে হীরকের উপাদানের প্রতিসরাঙ্ক 2.42, যেখানে কাচের প্রতিসরাঙ্ক 1.5। এছাড়া বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ 24.5 ডিগ্রি হওয়ায় আলোকরশ্মি হীরকের মধ্যে দিয়ে প্রবেশ করার পর নির্গত হওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে 24.5 ডিগ্রি অপেক্ষা বেশি কোণে আপতিত হলে রশ্মিটি বায়ু মাধ্যমে নির্গত না হয়ে হীরকের মধ্যে ভিন্ন ভিন্ন তলে বারংবার পূর্ণ প্রতিফলিত হয়। এছাড়াও হীরককে এমন ভাবে কাটা হয় যে পূর্ণ প্রতিফলনের সংখ্যা যেন বেশি হয় এবং কয়েকটি মাত্র তল দিয়ে এই রশ্মিগুলি একত্রে ঘনীভূত রশ্মিগুচ্ছ হিসাবে বাইরে বেরিয়ে আসতে পারে না, তাই হীরককে উজ্জ্বল দেখায়। ওর সাথে রয়েছে দর্পণে অসৎবিম্ব গঠনের পদ্ধতি চিত্র দ্বারা দেখাও। এই যে উত্তর লেন্স দ্বারা গঠিত অসৎবিম্ব, এই ছবিটা এঁকে দেবে। পাঁচে দিয়েছে প্লবতা বলতে কি বোঝায় আর কোন বস্তুর উপর প্লবতার মান কোন কোন বিষয়ের উপরে নির্ভরশীল। লিখবে প্লবতা কাকে বলে, এটা লিখবে যে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর উপর সংশ্লিষ্ট তরল একটি খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিমিত করতে চায়। তরল দ্বারা প্রযুক্ত এই খাড়া ঊর্ধ্বমুখী বলকেই প্লবতা বলা হয়ে থাকে। আর প্লবতা বলের মান কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। লিখবে কোনো তরলে ডোবানো কোনো বস্তুর উপর ওই তরলটি কত ঊর্ধ্বমুখী বল বা প্লবতা প্রয়োগ করবে তা নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের আয়তন যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। 2 হচ্ছে তরলটির ঘনত্ব, ব্যবহৃত তরলটির ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। 3 অভিকর্ষজ ত্বরণ, সংশ্লিষ্ট স্থানে অভিকর্ষজ ত্বরণ G এর মান যত বেশি হবে প্লবতা তত বাড়বে। এবারে আসি লাইফ সায়েন্সে। 1 আইতে বলেছে প্রদত্ত কোনটি ছত্রাক নয়, স্ট্যাফাইলোকক্কাস। 2 বলেছে সোমাটোট্রপিক হরমোনের অধিক ক্ষরণের ফলে যে লক্ষণটি দেখা যায় না তা হলো গোলাকৃতি মুখমণ্ডল। 3 উটের পিঠে থাকা কুঁজে যা সঞ্চিত থাকে তা হলো চর্বি। 4 সুন্দরী গাছের শ্বাসমূলকে বলে নিউম্যাটোফোর। 5 কারকিউমিন নামক যৌগটি পাওয়া যায় হলুদে। 2 প্রথমে আছে শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। আই ডিএনএ এবং প্রোটিনের পুঞ্জীভূত গঠনকে বলে ক্রোমোজোম। 2 হিমোগ্লোবিন ছাড়া অন্য যে শ্বাসরঞ্জকটি পেশিকোষে অক্সিজেন সরবরাহ করে তা হলো মায়োগ্লোবিন। 3 একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রোসোমোনাস। 4 অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বলে। এরপরে আছে সত্য মিথ্যা। 5 সিপেন নালীপদের সাহায্যে গমন করে, মিথ্যা। 6 বোটানিক্যাল গার্ডেন এটা ইনসিটু সংরক্ষণ, এটা মিথ্যা কারণ এটা এক্স সিটু সংরক্ষণ। 7 ব্লাড ক্যান্সারের চিকিৎসায় ভিনব্লাস্টিন আর ভিনক্রিস্টিন ব্যবহার করা হয়, সত্য। এটা নয়নতারা আছে একদম লাস্ট চ্যাপ্টারে ঔষধি গাছের অংশে আছে। 8 বলেছে নাইট্রাস অক্সাইড হলো একটি গ্রিনহাউস গ্যাস, সত্য। 9 আসি একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। বাঁশ গাছের কোন কোন যৌগ থেকে তবাসির উৎপন্ন হয়, এটা আছে তোমাদের বইয়ে 273 পাতায়। কোন কোন যৌগ,
এই যে এখানে এই যে গোলাপি কালিতে লেখা সিলিকন ডাইঅক্সাইড আর সিলিসিক অ্যাসিড থেকে যৌগ থেকে তাবাসির তৈরি হয়। 10 দিয়েছে স্যান বুশম্যানরা তাদের পানীয় জল কিভাবে সংগ্রহ করে। এই যে কালাহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদের স্যান বুশম্যান বলা হয়। আর কিভাবে সংগ্রহ করে, ভিজে বালির মধ্যে গর্ত করে নলাকার ঘাস ঢুকিয়ে জল টেনে খায়। তাহলে ভিজে বালির মধ্যে গর্ত করে নলাকার ঘাস ঢুকিয়ে জল সংগ্রহ করে। 11 বলেছে স্টারফিশের গমন অঙ্গের নাম টিউবফিট। 12 বলেছে অ্যাড্রিনালিন ছাড়া অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে ক্ষরিত অন্য একটি হরমোন কর্টিসল। 13 বলেছে কেল্পের একটি অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে অ্যালজিনেট তৈরিতে ব্যবহার করা হয়। 14 বলেছে ম্যানগ্রোভ বনভূমির সংকট লেখো। এইখান থেকে লিখবে যে বর্তমানে পরিবেশের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকায় জলের উচ্চতা ক্রমাগত বাড়ছে আর জলে বাড়ছে নুনের পরিমাণ। এতে বহু গাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে, ফলে বিপন্ন হয়ে পড়েছে বাঘ, খাঁড়ির কুমির, রিভার টেরাপিন মতো প্রাণীরা। এই পর্যন্ত। 15 বলেছে মানুষের অন্ত্রে অবস্থিত ইকোলাই এর একটি উপকারী ভূমিকা লেখো। ইকোলাই মানে হচ্ছে এস্টেরিচিয়া কোলাই। এই যে মানুষের দেহের প্রয়োজনীয় ভিটামিন বি12 সরবরাহ করে। তাহলে লিখবে ইকোলাই ব্যাকটেরিয়া মানুষের দেহে প্রয়োজনীয় ভিটামিন বি12 সরবরাহ করে। আর 16-17 বলেছে দেহত্বকের উপর অ্যালোভেরা পাতা থেকে প্রাপ্ত রসের উপকারী ভূমিকা লেখো। তোমার এখানে দেহত্বকের ওপর বলেছে, সেই জন্য 5 পয়েন্টটা দেবে যে ঘৃতকুমারীর পাতার নির্যাসে 99% জল থাকে, যা চামড়াকে আর্দ্র করতে, স্থিতিস্থাপকতা বাড়াতে এই নির্যাস ব্যবহার করা হয়। তাহলে চামড়াকে আর্দ্র করতে আর স্থিতিস্থাপকতা বাড়াতে এই নির্যাস ব্যবহার করা হয়। এছাড়া রক্ত আর অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি পায়, ত্বকের কলাকোষের শক্তি উৎপাদন ক্ষমতা আর সংশ্লেষ ক্ষমতা বাড়ে, ফলে ত্বক শিথিল হয় না। এবারে 3-এ আসি। 3-এর আয়তে বলেছে অ্যান্টিবায়োটিক কাকে বলে, উদাহরণ দাও। অ্যান্টিবায়োটিক কি? জীবদেহ অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ছত্রাক নিঃসৃত যে সমস্ত রাসায়নিক পদার্থ অণুজীবের বিশেষত ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে বা অণুজীবকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তাদের অ্যান্টিবায়োটিক বলে। যেমন হচ্ছে পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন প্রভৃতি। 2-এ বলেছে অত্যধিক রেগে গেলে মানুষের দেহে কি কি শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে তা লেখো। এই উত্তরটা লিখবে যে অতিরিক্ত রাগ হলে আমাদের দেহে জৈব রাসায়নিক পরিবর্তন ঘটে, ফলে দেহে তাপ ছড়িয়ে পড়ে এবং আমাদের আচরণেরও পরিবর্তন ঘটে। তিনে দিয়েছে অ্যালগাল ব্লুম কি? লিখবে রাসায়নিক সার আর জৈব বর্জ্যযুক্ত ময়লা, জলে থাকা নানা পুষ্টি উপাদান সমুদ্রের জলে মেশার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটনরা সংখ্যায় খুব বেড়ে যায়, সমুদ্রের জল ঢেকে দেয় এরা, একে বলা হয় অ্যালগাল ব্লুম। 4-এতে বলেছে মা অক্টোপাস কিভাবে ডিমের যত্ন নেয়। এইখান থেকে লিখবে যে মা অক্টোপাস আঙুরের মতো আকারের ছোট ছোট গোল গোল ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বের না হওয়া পর্যন্ত মা অক্টোপাস পাহারা দেয়, এমনকি খেতেও যায় না, যাতে কাঁকড়া বা অন্য প্রাণীরা ডিমের কোনো ক্ষতি না করে। মা অক্টোপাস তিলে তিলে অনাহারে মৃত্যুবরণ করার আগের মুহূর্ত অবধি সন্তানের যত্ন নেয়। তারপরে ডিম ফুটে ছড়িয়ে যায় শিশু অক্টোপাসেরা, ধীরে ধীরে মা অক্টোপাসের মৃতদেহ নেতিয়ে পড়ে জলের তলায়। 5-এ দিয়েছে আর্কটিক অঞ্চলে প্রাণীরা কখন এবং কেন সন্তানের জন্ম দেয়। আর্কটিক মানে হচ্ছে সুমেরু অঞ্চল। লিখবে যে সুমেরু শীতকালে প্রচন্ড ঠান্ডায় বেশিরভাগ জীবই বাচ্চা দেয় না, কারণ বাচ্চাদের বাঁচিয়ে রাখার উপযুক্ত খাদ্যের অভাব। তাই বসন্তের শেষ থেকে প্রাণীরা নিজেদের অঞ্চল নির্দিষ্ট করে নেয়। তারা আর স্বল্পস্থায়ী গরমের দিনগুলোতে বাচ্চা দেয় বা ডিম পাড়ে। এই সময় গাছে গাছেও ফুল আসে, যাতে শরতের আগেই গাছের বীজ দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। 6-তে বলেছে নিম্নলিখিত 2টি চরম পরিবেশে প্রাণীরা কিভাবে নিজেদের অভিযোজিত করে। একটা হচ্ছে সমুদ্রের নিচে উচ্চ চাপযুক্ত পরিবেশে। এই যে লিখবে সমুদ্রের গভীরে উচ্চ চাপযুক্ত পরিবেশে যে সকল প্রাণী বসবাস করে তাদের কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকে, অন্তঃকঙ্কালের কোষে ক্যালসিয়ামের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। এই পয়েন্টটা লিখবে। আর 2 নম্বর যেটা দিয়েছে বলেছে কম অক্সিজেন যুক্ত অঞ্চলে।
কম অক্সিজেনযুক্ত এই পয়েন্টটা লিখবে। ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে, পরিবর্তে কোষ পর্দা ভিতরে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে থলির মতো মেসোজোম গঠন করে, মেসোজোম শ্বসনে অংশগ্রহণ করে। এই পয়েন্টটা হচ্ছে কম অক্সিজেনযুক্ত পরিবেশ, আর এটা হচ্ছে সমুদ্রের গভীরে উচ্চচাপযুক্ত পরিবেশে প্রাণীরা কিভাবে অভিযোজিত হয়েছে। সাথে দিয়েছে ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে কেন। এই উত্তরটা লিখবে যে ইনসুলিনের প্রভাবে কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি পায়, ফলে রক্তের গ্লুকোজ কোষে প্রবেশ করে। ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ নিরাময় করে বলে ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। এই পর্যন্ত। 8 বলেছে বেলের ঔষধি গুণগুলি লেখো। এক হচ্ছে বেলে থাকে মিউসিলেজ আর পেকটিন, যা কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ। 2 বেলের শরবত আমাশয় রোগীদের অন্ত্রের যত্ন নেয়। 3 কাঁচা বা আধকাঁচা ফল খিদে এবং হজম ক্ষমতা বাড়ায়। 4 দীর্ঘস্থায়ী পেটের অসুখে বেল কার্যকরী। 5 বর্তমানে বিভিন্ন পরীক্ষায় বেলের পাতা, ফল আর মূলের অ্যান্টিবায়োটিক বা জীবাণু প্রতিরোধী ক্ষমতার প্রমাণ পাওয়া গেছে। চারের আয়তে দিয়েছে প্রাণীকোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। আর 2 আছে উদ্ভিদ কোষের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করতে বলেছে। তো এটা এমনি তোমাদের রায়মার্টিনের বইয়ের যদি ছবিটা আঁকতে চাও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। এছাড়া যদি রায়মার্টিনের যে ছবিগুলো আছে ওইগুলো আঁকতে পারো। রায়মার্টিনে প্রাণী কোষের এই ছবিটা আছে, তবে এই লেবেলিং গুলো সব ডান দিকে করবে। যে কটা দেখাতে বলেছে গলগি বডি, সেন্ট্রিওল, সিলিয়াম, নিউক্লিয় ছিদ্র, এই যে গলগি বস্তু, এই যে এটা হচ্ছে এইটা তোমার সব ডান দিকে দেখাবে। গলগি বস্তু, তারপরে হচ্ছে সেন্ট্রিওল। এই ছবিটাতে সিলিয়াম দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো লেবেলিং করেনি। তো এখানে এরকম একটা করে দেবে, দিয়ে আর সিলিয়াম লিখে দেবে। নিউক্লিয় ছিদ্র, এই যে এটা হচ্ছে নিউক্লিয় ছিদ্র। সেন্ট্রিওল, তো ওর থেকে বইয়ের এটাই দেবে। এখানে সেন্ট্রিওল, সিলিয়াম সব আছে, বইয়ের এই ছবিটা দিয়ে দেবে, সমস্যা কম হবে। গলগি বস্তু, নিউক্লিয় ছিদ্র সমস্ত কিছুই আছে, এই ছবিটা এঁকে দেবে। আর দিয়েছে তোমার একটা উদ্ভিদ কোষের ছবি আঁকতে হবে। উদ্ভিদ কোষের একটা ত্রিমাত্রিক মডেল, এটাই দেখিয়ে দেবে। এখানে কোষ প্রাচীর, কোষ পর্দা, কোষ গহ্বর, প্লাস্টিড সবই আছে। তবে সব যা করবে লেবেলিং গুলো ডান দিকে করবে।